আসসালামু আলাইকুম। 15 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে অন্যান্য লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর লেনদেনে বলা হয়েছে যে অনাদায়ী পাওনা ধার্য করা হলো। আর অনাদায়ী পাওনা ধার্য করলে আমাদের যাবে হবে অনাদায়ী পাওনা ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা আর কুরিং কিন্তু একই কথা, অর্থাৎ 1 নম্বরের লেনদেনের জাবেদা এবং 2 নম্বর লেনদেনের জাবেদা কিন্তু একই হবে, কোনো পরিবর্তন হবে না, শুধু নামটা ভিন্ন হবে। তাহলে অনাদায়ী পাওনা যেটা খরচ, আর খরচ বৃদ্ধি পেয়েছে আমাদের, আর খরচ বৃদ্ধি পেলে আমাদের কিন্তু ওই কমবে। আর দেনাদার বা প্রাপ্য হিসাব কিন্তু আমাদের একটা সম্পদ, আর সম্পদ যেহেতু ক্রেডিট দিকে আছে তার মানে সম্পত্তি হ্রাস পেয়েছে, মানে কমে গেছে। আর সম্পত্তি হ্রাস পেলে কিন্তু আমাদের এই কমে যাবে হিসাব সমীকরণে। আশা করি তোমরা সবাই এই 1 নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ। 1 নম্বর লেনদেনটি বুঝতে পারলে তোমরা অবশ্যই 2 নম্বর লেনদেনটি বুঝতে পারবে। ঠিক আছে, 1 নম্বর লেনদেন এবং 2 নম্বর লেনদেন কিন্তু একই কাজ, শুধু এখানে অনাদায়ী পাওনার পরিবর্তে এখানে আমাদের কুরিন লিখতে হবে। আর কুরিন এবং অনাদায়ী পাওনা এই দুটো কিন্তু একই কথা। পরীক্ষার মধ্যে যে নামে থাকবে ওই নামটা আমরা ব্যবহার করব। জাবেদা কিন্তু সব একই হবে, হিসাব সমীকরণ প্রভাব কারণ ব্যাখ্যা একই হবে। আশা করি তোমরা সবাই 1 নম্বর এবং 2 নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ। 3 নম্বর লেনদেনে বলা হয়েছে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে বলছে 2000 টাকা। আর এখানে কিন্তু ধার্য করতে বলছে, ধার্য করলে আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাবকে কি করতে হবে। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে বললে সেক্ষেত্রে আমাদের অনাদায়ী পাওনা ডেবিট এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে সঞ্চিতি সৃষ্টি করতে বলছে, তাহলে আমাদের যাবে হবে অনাদায়ী পাওনা ডেবিট এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট 2000 টাকা। তাহলে অনাদায়ী পাওনার বাবদ আমাদের ব্যয় বা খরচ বৃদ্ধি পাবে, খরচ বৃদ্ধি পেলে আমাদের উই কমবে, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি বাবদ আমাদের সম্পত্তি হ্রাস পাবে, এই জন্য আমাদের এই কমবে। ঠিক আছে, সম্পত্তি হ্রাস বলতে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাবদ আমাদের প্রাপ্য হিসাবে দেনাদার কিন্তু কমে যায়। কারণ আর্থিক অবস্থা বিবরণীতে কিন্তু আমরা প্রাপ্য হিসাবে দেনাদার থেকে এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিয়ে হিসাব করি। ঠিক আছে, এই জন্য আমাদের এখানে সম্পত্তি হ্রাস পাবে, এই জন্য আমাদের কি হবে, এ হ্রাস পাবে। বিনামূল্যে পণ্য বিতরণ, এই জন্য যাবে হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট 1000 টাকা। যেহেতু বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে, এখানে পণ্য কথা লেখা আছে, এই জন্য ক্রয় হিসাবটা ক্রেডিট করা হয়েছে। তাহলে বিজ্ঞাপন বাবদ খরচ বৃদ্ধি পাবে এবং ক্রয় বাবদ খরচ হ্রাস পাবে। আর খরচ বৃদ্ধি পেলে আমাদের উই কমবে এবং খরচ হ্রাস পেলে আমাদের উই বাড়বে। ঠিক আছে, 5 নম্বর লেনদেনে বলা হয়েছে যে প্রচারের জন্য ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 1000 টাকা। অর্থাৎ 4 নম্বর লেনদেনের জাবেদা, কারণ ব্যাখ্যা এবং হিসাব সমীকরণ প্রভাব, এবং 5 নম্বর লেনদেনের জাবেদা, কারণ ব্যাখ্যা এবং হিসাব সমীকরণ প্রভাব কিন্তু একই হবে, কোনো পরিবর্তন হবে না। 6 নম্বর লেনদেনে বলা হয়েছে যে ক্যাশ বাক্স থেকে 500 টাকা হারিয়ে গেছে। যেহেতু ক্যাশ বাক্স থেকে 500 টাকা হারিয়ে গেছে, তার মানে 9 টাকা হ্রাস পাইছে, তাহলে নগদ অংশ ক্রেডিট করতে হবে। হয়ে গেলে মানে হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে, যে কোনো কারণে ক্ষতি হয়ে গেলে সেটা বিবিধ ক্ষতি হিসাব নামে ডেবিট করতে হয়। তাহলে আমাদের হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট 500 টাকা। তাহলে বিবিধ ক্ষতি বাবদ আমাদের খরচ বা ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং উই কমবে। আর নগদ হিসাব ক্রেডিট বাবদ সম্পত্তি হ্রাস পেয়েছে এবং এ কমবে। আশা করি তোমরা সবাই এই 6 নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ। 7 নম্বর লেনদেনে বলা হয়েছে যে 2000 টাকা পণ্য আগুনে পুড়ে গেছে। এটা কিন্তু আমাদের বিবিধ ক্ষতি নামে হিসাব করতে হবে। যেহেতু এখানে পণ্য নষ্ট হয়ে গেছে বা আগুনে পুড়ে গেছে, এই জন্য যাবে হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, আর বিবিধ ক্ষতি হিসাব ডেবিট থাকা মানে হলো ব্যয় বা খরচ বৃদ্ধি পাওয়া, আর খরচ বা ব্যয় বৃদ্ধি পেলে আমাদের উই কমবে। আর ক্রয় হিসাবটি ক্রেডিট করার অর্থ হলো আমাদের খরচ বা ব্যয় হ্রাস পাওয়া, আর খরচ বা ব্যয় হ্রাস পেলে আমাদের উই বাড়বে। আশা করি তোমরা সবাই এই 7 নম্বরটা বুঝতে পেরেছ। 8 নম্বর লেনদেনে বলা হয়েছে যে প্রাপ্য হিসাব থেকে প্রাপ্ত চেকটি প্রত্যাখ্যাত হয়েছে 1000 টাকা। কারণ আমরা যখন প্রাপ্য হিসাবের কাছে টাকা চেকটি পাইছিলাম, তখন জমা দিয়েছিলাম ব্যাংক হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট, কিন্তু পরবর্তী দেখা গেল ওই চেকটি কিন্তু কোনো ত্রুটি বা ভুল থাকার কারণে সে চেকটা কি হয়েছে, ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে গেছে। এই জন্য আমাদের যাবে হবে তার উল্টা হবে, এখন প্রাপ্য হিসাবকে ডেবিট করতে হবে, কারণ প্রাপ্য হিসাবকে আমরা আবার ধরবো, কারণ দেনার সম্পদ বেড়ে যাবে। ঠিক আছে, আর ব্যাংক থেকে আমাদের টাকাটা কমে যাবে। তাহলে প্রাপ্য হিসাব বাবদ সম্পত্তি বৃদ্ধি পাবে, আর সম্পত্তি বৃদ্ধি পেলে আমাদের হিসাব সমীকরণে এ বাড়বে। আর ব্যাংক বাবদ আমাদের সম্পত্তি হ্রাস পাবে, আর যেহেতু ব্যাংকের দিকে আছে তার মানে কি সম্পত্তি হ্রাস পেয়েছে, আর সম্পত্তি হ্রাস পেলে আমাদের হিসাব সমীকরণে এ হ্রাস পাবে। আশা করি তোমরা সবাই এই 8 নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ। 9 নম্বর লেনদেনে বলা হয়েছে যে প্রদেয় হিসাবকে প্রদত্ত চেক প্রত্যাখ্যাত হয়েছে। যখন আমরা প্রদেয় হিসাবকে চেক দিছিলাম তখন জাবেদা দিছিলাম প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন ওই জাবেদার উল্টা হবে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে এবং প্রদেয় হিসাবটা ক্রেডিট হবে, যেহেতু প্রত্যাখ্যাত হয়ে গেছে। চেক প্রত্যাখ্যাত হয়ে গেলে প্রথমে দেখতে হবে যে আগে কি জাবেদা দেওয়া হয়েছিল, সেই জাবেদাটাকে উল্টে দিলেই আমাদের কিন্তু প্রত্যাখ্যাত চেকের জাবেদার হয়ে যাবে। তাহলে ব্যাংক বাবদ আমাদের সম্পত্তি বৃদ্ধি পাবে, যেহেতু ডেবিট দিকে আছে ব্যাংক হিসাব, আর সম্পত্তি বৃদ্ধি পেলে আমাদের হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে। আর প্রদেয় হিসাব যেহেতু ক্রেডিট দিকে আছে তার মানে আমাদের দায় বৃদ্ধি পেয়েছে, আর দায় বৃদ্ধি পেলে আমাদের হিসাব সমীকরণে এল বাড়বে, মানে লাইবিলিটি বৃদ্ধি পাবে। আশা করি তোমরা সবাই এই 9 নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ। 10 নম্বর লেনদেনে বলা হয়েছে যে 1000 টাকার পণ্য পচে বা নষ্ট হয়ে গেছে, সেম 7 নম্বর লেনদেনের মতো। আগুনে পুড়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া, এগুলোর জন্য একই জাবেদা হবে। ঠিক আছে, যেহেতু পণ্য হয়ে গেছে, এই যে পণ্য নষ্ট হয়ে গেছে, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট হবে।
তার মানে যাবে হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। এর কারণ ব্যাখ্যা যা আছে সব কিন্তু আমাদের এই 7 নম্বর লেনদেনের মতোই হবে, ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ 7 নম্বর লেনদেনটি বুঝতে পারলে তোমরা এই 10 নম্বর লেনদেনটা বুঝতে পারবা। 11 নম্বর লেনদেনে বলা হয়েছে যে মূলধনের সুদ ধার্য করা হলো। সবটা লক্ষ্য করো, মূলধন এবং উত্তোলন এই দুইটির উপরে সুদ ধার্য করতে বললে মূলধন ক্রেডিট থাকবে এবং উত্তোলন ডেবিট থাকবে। আর সুদটা হবে তার বিপরীত পাশে। যেহেতু মূলধন ক্রেডিট ব্যালেন্স, এই জন্য মূলধন হিসেবে ক্রেডিট করতে হবে আর মূলধনের সুদ ডেবিট করতে হবে। তাহলে আমাদের জানতে হবে এই মূলধনের সুদ ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট, মানে মূলধন হিসাব ক্রেডিট করতে হবে, মূলধনের সুদ ডেবিট করতে হবে, ঠিক আছে। তাহলে মূলধনের সুদ বাবদ আমাদের খরচ বৃদ্ধি পাবে, আর খরচ বৃদ্ধি পেলে আমাদের কমবে। আর মূলধন সুদ ক্রেডিট হতে হলে আমার মালের সাথে বৃদ্ধি পাওয়া, আর মালের সাথে বৃদ্ধি পেলে আমাদের কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। ঠিক একইভাবে আমাদের উত্তোলন সুদ সেমভাবে আমাদের ডেবিট ব্যালেন্স উত্তোলনকে ডেবিট কাটতে হবে। তাহলে যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট এবং উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট। আর উত্তোলন ডেবিট মানে আমাদের মালের সাথে হ্রাস পাওয়া, আর মালের সাথে হ্রাস পেলে আমাদের কমবে। আর উত্তোলন সুদ ক্রেডিট অর্থ হলো আমাদের আয় বৃদ্ধি পাওয়া, আর আয় বৃদ্ধি পেলে আমাদের কিন্তু বাড়বে। আশা করি তোমরা সবাই এই 11 নম্বর এবং 12 নম্বর লেনদেনটা বুঝতে পেরেছ। এই দুটো লেনদেন কিন্তু আমাদের সমন্বয় জাবেদা করার জন্য, অর্থাৎ আর্থিক অবস্থা বিনিয়োগ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমাদের জানতে হবে। তারপরে মুনাফা বিক্রয়, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে এখানে 15টা লেনদেন, এই 15টা লেনদেন কিন্তু আমাদের সমন্বয় জাবেদার কাজে লাগবে। মানে আমরা যখন আর্থিক অবস্থা বিনিয়োগ করবো তখন কিন্তু আমাদের এই জাবেদাগুলো খুবই কাজে লাগবে এবং এই লেনদেনগুলো খুবই কাজে লাগবে, ঠিক আছে। এই জন্য তোমরা যদি বুঝতে পারো তাহলে তো ভালো কথা, আর যদি বুঝতে না পারো তাহলে এই মানে এই জাবেদাগুলো এক পর্যায়ে মুখস্থ করে ফেলবে একেবারে। মানে এভাবে যেভাবে আছে ওইভাবে থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো ওই মুখস্থ করে ফেললে পরবর্তী কিন্তু তোমরা এমনি বুঝতে পারবা যে কেন ডেবিট হয়েছে, কেন ক্রেডিট করা হয়েছে। আমি কিন্তু মুখস্থ করার পরামর্শ দেই না, তারপর যদি তোমরা বুঝতে না পারো সেক্ষেত্রে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। আর মুখস্থ করে রাখলে তোমরা পরবর্তী কিন্তু এই ডেবিট ক্রেডিট কেন হয়েছে এবং হিসাব সম্পর্কে ব্যাখ্যা কি হবে সেটা তোমরা এমনি বুঝতে পারবা। তাহলে আমাদের 13 নম্বর লেনদেন বলছে মুনাফা এবং বিক্রয়। তাই এর জন্য যাবে হবে আমাদের বিক্রয় হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় বাবদ আমাদের আয় কমবে, আর আয় কমলে আমাদের কমবে। আর ক্রয় হিসাবকে ক্রেডিট করা মানে হলো ব্যয় হ্রাস পাবে, আর ব্যয় হ্রাস পেলে আমাদের কিন্তু বাড়বে, ঠিক আছে। আর 14 নম্বর লেনদেন বলছে যে ক্যাশ বা সব 5,000 টাকার মূল্যহীন চেক অন্তর্ভুক্ত আছে। তাহলে যাবে হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর যেহেতু চেক অন্তর্ভুক্ত আছে এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে। তাহলে যাবে হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট 5,000 টাকা, ঠিক আছে। তাহলে বিবিধ ক্ষতি বাবদ আমাদের ব্যয় বা খরচ বৃদ্ধি পাবে, আর ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে আমাদের কমবে। আর ব্যাংক হিসাব ক্রেডিট করার অর্থ হলো সম্পত্তি হ্রাস পাওয়া, আর সম্পত্তি হ্রাস পেলে কিন্তু আমাদের কমবে। আশা করি তোমরা সবাই এই 14 নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ। 15 নম্বর লেনদেনে বলা হয়েছে যে মেশিন সংস্থাপন ব্যয় 2,000 টাকা যা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। সবাই লক্ষ্য করো, আমরা যখন কোনো স্থায়ী সম্পত্তি সংস্থাপন করি তাহলে ওই সম্পত্তির নামে ডেবিট হয়, কিন্তু এখানে ভুল আমরা কি করছি, মজুরি হিসেবে ডেবিট করা হয়েছে। এটা কিন্তু এক ধরনের সংশোধনী জাবেদা, ঠিক আছে। তাহলে জাবেদা হবে আমাদের মেশিন হিসেব ডেবিট, আর মজুরি যদি ডেবিট করছিলাম এটা ভুলে এখন কি করতে হবে, সংশোধন করতে হবে, ক্রেডিট করতে হবে। মানে ডেবিটটাকে ক্রেডিট করলে আমাদের কিন্তু সংশোধন হয়ে যাবে। যেহেতু মজুরি ডেবিট করা হয়েছিল এই জন্য এখন কি করতে হবে, সংশোধন করে ক্রেডিট করতে হবে। তাহলে যাবে হবে মেশিন হিসাব ডেবিট এবং মজুরি হিসাব ক্রেডিট। তাহলে মেশিন বাবদ সম্পত্তির বৃদ্ধি পাবে, আর সম্পত্তি বৃদ্ধি পেলে আমাদের বৃদ্ধি পাবে। মজুরি বাবদ আমাদের ব্যয় হ্রাস পাবে, আর ব্যয় হ্রাস পেলে কিন্তু আমাদের বাড়বে। আশা করি তোমরা সবাই এই 15 নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ। তাহলে তোমরা সবাই এই 15 নম্বর লেনদেনের এই 15টি জাবেদা নিজ দায়িত্বে ভালোভাবে মুখস্থ করে ফেলবে, কয়েকবার করলেই অঙ্কগুলো বুঝতে পারবে। আর এই লেনদেনগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ পরীক্ষার মধ্যে এখান থেকে অঙ্ক থাকতে পারে, থাকার সম্ভাবনাই বেশি। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।